বছর শুরুর শীতের আমেজ গায়ে মেখে উত্তরবঙ্গ সফর, আর সেটাও অফবিট দার্জিলিং। আমাদের রেকর্ডিং মোড ট্রাভেল চ্যানেলে তোমরা ইতিমধ্যেই দেখলে অফবিট দার্জিলিংয়ের তিনটে দুর্দান্ত ডেস্টিনেশনের খোঁজ। আজকের এই ট্রাভেল টপিকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেই ট্যুর প্ল্যানের বিস্তারিত সব হিসেব নিকেশ, খরচ এবং তার পাশাপাশি তোমরা এই ট্যুরটা প্ল্যান করলে তার জন্য কিছু হাতে গরম টিপস। তাহলে চলো শুরু করা যাক শুরু থেকে। আমাদের এবারের উত্তরবঙ্গ সফর ছিল প্রায় ঝটিকা সফর। আমরা নিজেদের গাড়িতে ট্রাভেল করেছিলাম, যেরকম আমরা প্রত্যেকটা ট্যুরের ক্ষেত্রেই করে থাকি। তবে এবারের এই ট্যুরটা একদম বলতে পারো একটা বছর শেষ আর আরেকটা বছর শুরু, এই রকম একটা সময় আমাদের বেড়াতে যাওয়া। আর সেটা ছিল 4 রাত 5 দিনের ট্যুর। প্রথমেই আমাদের এবারের যে রোড ট্রিপ, এই ঝটিকা সফরের সূচিটা দেখে নেওয়া যাক। আমরা স্টার্ট করেছিলাম ডিসেম্বরের 28 তারিখ। প্রথম দিন আমাদের জার্নিটা ছিল হুগলি থেকে শিলিগুড়ি। এই জার্নিটা 547 কিলোমিটারের। সচরাচর এখন যা রাস্তার কন্ডিশন, তাতে কিন্তু 9.5 ঘন্টা 10 ঘন্টায় পৌঁছানো যায়, কিন্তু আমরা যাওয়ার দিন একটু জ্যাম পেয়েছিলাম, সেই জন্য আমাদের আলটিমেটলি পৌঁছতে প্রায় 10.5 ঘন্টা লেগে গিয়েছিল। দ্বিতীয় দিন আমরা শিলিগুড়ি থেকে পৌঁছে গিয়েছিলাম দাওয়াইপানি। এই ডিস্টেন্সটা মাত্র 69.5 কিলোমিটার, 2.5 ঘন্টা লাগার কথা, কিন্তু পাহাড়ি রাস্তা এবং এখন রাস্তার যা কন্ডিশন এবং তারপর এই বছর শেষের সময়টা, স্পেশালি ক্রিসমাস এবং নিউ ইয়ার্সের টাইমে যে পরিমাণ ট্রাফিকের রাশ থাকে পাহাড়ে, তাতে এই ডিস্টেন্সটা যেতে কিন্তু অনেকটাই বেশি সময় লাগে। আমাদেরও প্রায় ঘন্টা চারেক লেগে গিয়েছিল এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে। 30শে ডিসেম্বর অর্থাৎ আমাদের রোড ট্রিপের তৃতীয় দিন, সেদিন আমরা দাওয়াইপানি থেকে দার্জিলিং পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম তাগভার। এই তাগভার কিন্তু একটা টি এস্টেট, যেটাও অফবিট দার্জিলিংয়ের মধ্যে পড়ে এবং দার্জিলিং থেকে বড়জোর 7 কিলোমিটারের দূরত্বে। আমাদের এই দিনের যে জার্নিটা ছিল সেটাও খুব ছোট্ট একটা জার্নি, মাত্র 28 কিলোমিটারের কাছাকাছির একটা জার্নি। যদিও সেই জার্নিটা করতে আমাদের সময় লেগে গিয়েছিল প্রায় 1.25 ঘন্টা মতো। 31শে ডিসেম্বর অর্থাৎ আমাদের রোড ট্রিপের 4th ডে আমরা পৌঁছে গিয়েছিলাম অফবিট দার্জিলিংয়ের তৃতীয় ডেস্টিনেশন, আর সেটা ছিল ঋষিহাট। এই ঋষিহাট আমরা গিয়েছিলাম তাগভার থেকে ঋষিহাট পৌঁছতে আমাদের ট্রাভেল করতে হয়েছিল 19.3 কিলোমিটার। তবে এই গোটা জার্নিটা আমাদের কিন্তু দার্জিলিং শহরের ট্রাফিক পেরিয়ে যেতে হয়েছিল, যার জন্য সচরাচর এই ডিস্টেন্সটায় 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগে, কিন্তু আমাদের সেদিন আরও 10-15 মিনিট এক্সট্রা লেগেছিল। 1 জানুয়ারি অর্থাৎ নতুন বছরের শুরু, 2025-এর প্রথম দিনটাই ছিল আমাদের জন্য একটা ট্রাভেল ডে এবং লঙ্গার ট্রাভেল ডে। কারণ এই দিন আমরা পাহাড় থেকে সরাসরি প্রথমে শিলিগুড়ি, তারপর সমতলের ড্রাইভ করে, হাইওয়ে ড্রাইভ করে হুগলি ফিরে এসেছিলাম। আমাদের এদিনের টোটাল জার্নিটা ছিল 609 কিলোমিটার, যেটা ট্রাভেল করতে আমাদের মোটামুটি সময় লেগেছিল 14 ঘন্টার কাছাকাছি। তোমরা অনেকেই প্রশ্ন করো আমাদের চ্যানেল দেখতে দেখতে যে আমরা তো শুধু নিজেদের গাড়িতে ট্রাভেল করি, এবং সেই বিস্তারিত বিবরণগুলো আমাদের যে কোনো সিরিজের পর, যে কোনো রোড ট্রিপের পর তোমাদের জন্য পুঙ্খানুপুঙ্খ থাকে। কিন্তু তোমরা যারা ট্রেনে বা বাসে বেড়াতে যাবে, তারা কিভাবে যাবে এবার সেটাই বলবো। উত্তরবঙ্গ যাওয়ার জন্য বাঙালির হাতে কিন্তু প্রচুর 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 অপশন, মানে লিটারেলি প্রচুর অপশন। তোমরা যারা ট্রেনে যাবে তারা শিয়ালদা বা হাওড়া থেকে দিনে হোক, দুপুরে হোক, রাতে হোক, বেশ কিছু ট্রেনের অপশান পেয়ে যাবে, যার মধ্যে খুব পপুলার কয়েকটা অপশান আমি আজকে তোমাদের বলছি। দার্জিলিং মেল, তিস্তা তোরসা, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, এমনকি তার সঙ্গে এখন যোগ হয়ে গেছে এনজেপি বন্দে ভারত। তোমরা তোমাদের ইচ্ছে মতো ট্রেন বেছে নিতে পারো, টাইমও বেছে নিতে পারো। তার পাশাপাশি ভাড়ার ডিটেলস এখানে বলে আর ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না। এছাড়া যারা ট্রেনে যাবে না তাদের জন্য দারুণ অপশন হতে পারে কিন্তু বাস। কলকাতা থেকে বিশেষত বিভিন্ন জেলার বড় বড় শহরগুলো থেকেই এখন শিলিগুড়ি কানেক্টার প্রচুর বাস সার্ভিস আছে। এসপ্ল্যানেড থেকে তোমরা এসি ভলভো বাস পেয়ে যাবে, নন এসি বাসের অপশানও আছে, যেটা অনেক বাজেট অপশান, সেটাতেও তোমরা পৌঁছতে পারো। এগুলো সবই মোটামুটি এক বেলার জার্নি বা ওভারনাইট জার্নি। এবার চলে আসি এনজেপি থেকে তোমরা এই ডেস্টিনেশনগুলোয় কিভাবে পৌঁছবে। দেখো, এনজেপি থেকে দাওয়াইপানি, তাগভার কিংবা ঋষিহাট যদি তোমরা গাড়ি ভাড়া করে যাও, সেটার জন্য খরচ আলাদা, সেই খরচটা একটু বেশি। আর যদি তোমরা শেয়ার গাড়িতে যাও তার খরচটা আলাদা। যদি তোমরা গাড়ি ভাড়া করে যাও তাহলে কিন্তু তোমাদের
মোটামুটি মাথায় রাখতে হবে এই তিনটে ডেস্টিনেশনই যেহেতু অফবিট দার্জিলিংয়ের মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে তোমরা ছোট গাড়ি ভাড়া করলে তোমাদের খরচ পড়তে পারে ৩,৫০০ টাকার কাছাকাছি। আর যদি তোমরা বড় গাড়ি ভাড়া করো, অর্থাৎ তোমরা যদি বড় কোনো গ্রুপ হও ৮ জন বা ১০ জনের, সেক্ষেত্রে বড় গাড়ির ভাড়া কিন্তু পড়তে পারে ৪,৫০০ টাকার কাছাকাছি। এর বাইরে তোমরা এই তিনটে ডেস্টিনেশনে বিভিন্নভাবে লোকাল যে বাস কিংবা লোকাল যে ট্রান্সপোর্টেশন সেই ধরনের কোনো ব্যবস্থায় অথবা শেয়ার গাড়ি করেও পৌঁছতে পারো। তবে সেই ভাড়ার ডিটেলসগুলো যদি তোমরা জানতে চাও, তাহলে আমাদের প্রত্যেকটা ডেস্টিনেশন নিয়ে আলাদা আলাদা ভ্লগ রয়েছে। সেই ইন্ডিভিজুয়াল ভ্লগগুলোতে কিভাবে তোমরা পৌঁছবে তার বিস্তারিত খুঁটিনাটি কিন্তু বলা আছে। আমরা অফবিট দার্জিলিংয়ের এই তিনটে ডেস্টিনেশনে গিয়েছিলাম একেবারে বলতে পারো বছর শেষ আর বছরের শুরুর ওই মাঝের সময়টায়, কারণ আমাদের মূল লক্ষ্যটাই এবারে ছিল একেবারে উইন্টারের কাঞ্চনজঙ্ঘা দেখা। তবে তোমরা কিন্তু সারা বছরই এই জায়গাগুলোতে বেড়াতে যেতে পারো। এই জায়গাগুলোর প্রপার কোনো সিজন সেই অর্থে হয় না, কারণ বাঙালি ট্যুরিস্টরা সারা বছরই এই জায়গাগুলোয় ভিড় জমান, কিন্তু সেই ট্যুরিস্ট আনাগোনার সংখ্যাটা বিভিন্ন মাস বা বিভিন্ন সিজন অনুযায়ী কিছুটা অবশ্যই হেরফের হয়। মার্চ থেকে জুন মাস মোটামুটি এই সময়টা খুব প্লেজেন্ট ওয়েদার তোমরা পাবে এবং কাঞ্চনজঙ্ঘা ভিউও পেতে পারো যদি পাহাড়ে কপাল ভালো থাকে। কারণ পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়াটা বা মাউন্টেন পিক দেখতে পাওয়াটা সেটা কিন্তু অনেকটাই ভাগ্যের ওপর এবং সেই দিনের পার্টিকুলার ওয়েদার কীরকম, ভিজিবিলিটি কীরকম তার ওপর নির্ভর করে। এরপর চলে আসি অক্টোবর থেকে নভেম্বর, এই যে সময়টা অর্থাৎ পুজোর ছুটির আশেপাশে যারা প্ল্যান করেন, এই সময়টায় ক্লিয়ার স্কাই থাকে এবং তার পাশাপাশি টেম্পারেচার ওয়েদার খুব কমফর্টেবল হয়। কাঞ্চনজঙ্ঘা ভিউও তোমরা পাবে বেশ কিছু ক্ষেত্রে। তবে এই সময় ট্যুরিস্টের আনাগোনাও কিন্তু ফুটফলটাও অনেক বেশি থাকে, সুতরাং বুকিংও কিন্তু তোমাদের সেই অনুযায়ী আগে থেকে করতে হবে। আর একটা পিক সিজন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময়টায় এই গোটা জায়গাটায় অসম্ভব ভিড় থাকে। তার কারণ তোমরা বুঝতেই পারছো, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ক্রিসমাসের একটা ট্রাফিক থাকে ওখানে, নিউ ইয়ার্সের জন্য প্রচুর মানুষ ওখানে ভিড় জমান এবং উইন্টার ডেস্টিনেশনে আজকাল শীতে বেশি সংখ্যক পর্যটক যাওয়ার একটা হিড়িক তো লেগেই থাকে। এই সময় অবশ্যই টেম্পারেচার যথেষ্ট চিলি থাকে, বেশ ঠান্ডা, সুতরাং সেই প্রিপারেশন নিয়ে গরম জামা কাপড় নিয়ে তোমরা কিন্তু যেও। আর এই সময় স্নো ক্ল্যাড মাউন্টেন্স মানে কাঞ্চনজঙ্ঘা দেখার চান্সও কিন্তু অনেক বেশি থাকে। এরপর বছরের আরেকটা সময় পড়ে থাকে, আজকাল অনেকে সেই সময়টাতেও উত্তরবঙ্গ যেতে চান বা যাওয়া প্রেফার করেন, যদিও সেটা যারা হোমস্টে চালান বা যারা ওখানে গাড়ি চালান বা ওখানকার যারা ট্যুরিজমের সঙ্গে যুক্ত তাদের কাছে এখনও কিছুটা অফ সিজন বলা যেতে পারে। সেটা হচ্ছে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ বর্ষার সময়টা। এই সময়টায় জেনারেলি কিন্তু এই সমস্ত জায়গাগুলোয় তোমরা গেলে বর্ষার যে সবুজ প্রকৃতি, পাহাড়, তার যে ভিউ সেটা যথেষ্ট তোমাদের ভালো লাগবে। কিন্তু মাথায় রাখতে হবে এই অনেকগুলো জায়গাতেই কিন্তু রাস্তাঘাটের যা কন্ডিশন, তাতে সেটা কিন্তু খুব একটা রেকমেন্ডেড নয়। তোমরা অবশ্যই এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে যদি লোকাল গাড়ি নিয়ে ভাড়া করে যাও তাহলে পৌঁছতে পারো। তবে যেহেতু বর্ষায় অনেক সময় পাহাড়ের রাস্তায় ধস বা এই জাতীয় বিভিন্ন ফ্যাক্টর যুক্ত থাকে, ফলে এই যাতায়াতের টাইমটা কিন্তু এই সময় হেরফের হতে পারে এবং কন্ডিশনটা মাথায় রেখেই তোমরা কিন্তু প্ল্যান করবে। আমাদের এই এবারের শীতের উত্তরবঙ্গ সফরে অফবিট দার্জিলিংয়ের তিনটে জায়গায় আমরা ছিলাম, যেটা তোমাদের আগেই বলেছি। যে তিনটে ডেস্টিনেশনে ছিলাম প্রত্যেকটাতেই আমরা ছিলাম এক রাত করে। আমাদের ট্রিপের প্রথম রাতটা আমরা কাটিয়েছিলাম শিলিগুড়িতে, সেখানে আমরা ছিলাম লেভি হোম বলে একটা বাজেট ফ্রেন্ডলি গেস্ট হাউসে। আর তারপরে 3 রাত আমরা এক রাত ছিলাম দাওয়াইপানিতে মাউন্টেন ভিউ হোমস্টেতে, তারপরে আমরা তাকভারে এক রাত ছিলাম মিটমা হোমস্টেতে এবং সবশেষে আমরা ঋষিহাটে এক রাত ছিলাম হোসানা হোমস্টেতে। এই প্রত্যেকটা স্টে তার জন্য আমাদের কত খরচ পড়েছিল, কীরকম সেখানে পার হেড কস্টিং পড়ে, কী কী বন্দোবস্ত, সেটা তোমাদের বলি বিস্তারিতভাবে। শিলিগুড়ির যে লেভি হোমে আমরা ছিলাম সেটা কিন্তু বলতে পারো একদম হার্ট অফ সিটিতে। এখানে থাকলে তোমাদের সবচেয়ে বেশি যে সুবিধাটা হবে সেটা হচ্ছে কানেক্টিভিটির। তোমরা এখান থেকে খুব সহজেই হংকং বা বিধান মার্কেট বা শিলিগুড়ির যে ওভারঅল মার্কেট হাবটা সেখানে খুব ইজিলি পৌঁছে যেতে পারবে। এবং শিলিগুড়িতে আমরা এর আগে বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশনে থেকেছি, কখনো রাজ্য সরকারের কোনো নিজস্ব প্রপার্টিতে থেকেছি, কখনো কোনো বেসরকারি হোটেল বা রিসর্টে থেকেছি। এবারে আমরা যে লেভি হোমে ছিলাম সেটা কিন্তু একটা গেস্ট হাউস, তবে তার ব্যবস্থা বন্দোবস্ত সব কিছু
যথেষ্ট ভালো, এবং সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে এটা অত্যন্ত ইকোনমিক একটা স্টে ছিল। আমাদের এবারে সেটাই লক্ষ্য ছিল। এই স্টেটাতে আমাদের এবারে খরচ হয়েছিল ১৬৮০ টাকা। এরপর দাওয়াই পানিতে আমরা বুক করেছিলাম ফুরসাং হোমস্টে। এই ফুরসাং হোমস্টেই এখন নাম পাল্টে হয়ে গেছে মাউন্টেন ভিউ হোমস্টে। দাওয়াই পানি মাউন্টেন ভিউ হোমস্টেতে এক রাতের জন্য আমাদের খরচ পড়েছিল থাকা এবং খাওয়া মিলিয়ে ২৯০০ টাকা, অর্থাৎ পার হেড ১৪৫০ টাকা। তাকভার, একদম তাকভার টি এস্টেটের পাশে আমাদের হোমস্টে ছিল, দুর্দান্ত হোমস্টে। অবশ্য তাকভারের এই মিটমা হোমস্টেকে শুধু হোমস্টে না বলে বলা যেতে পারে তার সুযোগ সুবিধে এবং এতটাই আরামদায়ক সেটা প্রায় রিসর্টের মতো। তবে তার যে আদর আপ্যায়ন, আন্তরিকতা, সেটা কিন্তু একদম হোমস্টের মতো। কারণ একজন এক্স আর্মি ম্যান, তিনি অত্যন্ত যত্ন সহকারে এই হোমস্টেটা চালান, দিবেশজি। তাঁর ওখানেও আমরা এক রাত ছিলাম। তাকভারের এই হোমস্টেটায় দু ধরনের অ্যাকোমোডেশন আছে, একটা পুরনো বিল্ডিংয়ে, একটা নতুন বিল্ডিংয়ে। অবভিয়াসলি দুটো বিল্ডিংয়ের অ্যাকোমোডেশন অনুযায়ী তার ভাড়া বা ট্যারিফটাও একটু ওঠানামা করে। আমরা নতুন বিল্ডিংয়ে ছিলাম, যেটা আমরা যাওয়ার মাত্র ২ মাস আগে উদ্বোধন হয়েছিল, অর্থাৎ একদম ব্র্যান্ড নিউ একটা সেট আপ বলতে পারো। সেখানে আমাদের লেগেছিল ৪,০০০ টাকা এক রাতের জন্য থাকা এবং খাওয়া মিলিয়ে। তার মধ্যে অবশ্যই তোমরা জানো পাহাড়ের যে কোনো হোমস্টেতে যেরকম সিস্টেম থাকে, অর্থাৎ যাওয়ার সঙ্গে সঙ্গে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, রাতে ডিনার এবং পরদিন সকালের ব্রেকফাস্ট, এই সব কিছু প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড থাকে। আমাদের এখানে পার হেড কস্টিং এসেছিল ২,০০০ টাকা। চলে আসি ঋষিহাটে, দার্জিলিংয়ের অফবিটে, ঘুমের খুব কাছে আরও একটা অফবিট ডেস্টিনেশন, যার নাম হয়তো আস্তে আস্তে পর্যটকরা জানছেন। ঋষিহাট দুর্দান্ত একটা ডেস্টিনেশন। একদিকে চা বাগান, উল্টো দিকে জঙ্গলের মধ্যে আমাদের স্টেটা ছিল হোসানা হোমস্টেতে। এবং এই হোমস্টেটায় থাকলে তোমাদের কিন্তু একদম সত্যিকারের একটা জঙ্গলে থাকার ফিলও হবে। কাঞ্চনজঙ্ঘাও দারুণ দেখা যায় এখান থেকে, আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখেছি এবং সেই ছবি তোমরা আমাদের ব্লগে দেখেছো। যারা ব্লগটা মিস করে গেছো তাদের জন্য ব্লগটা উপরে আই বাটনে এবং তার পাশাপাশি নিচে ডেসক্রিপশানে লিঙ্কও করে দেবো। অবশ্যই এই ভিডিওটা দেখার পর ওই ব্লগটা চেক আউট করতে ভুলো না। কিন্তু আমরা এই ঋষিহাটের যে হোসানা হোমস্টে, সেখানে ছিলাম এক রাত। আমাদের তার জন্য থাকা খাওয়া মিলিয়ে খরচ হয়েছিল ২৮০০ টাকা, অর্থাৎ আমাদের পার হেড কস্টিং ছিল ১৪০০ টাকা। এবারের এই উইন্টার নর্থ বেঙ্গল অফবিট দার্জিলিং ট্রিপ করতে গিয়ে আগেই তোমাদের বললাম যে আমরা ৪ রাত ৫ দিন ছিলাম। আমাদের টোটাল থাকার জন্য খরচ হয়েছিল ১১,৩৮০ টাকা। আর এর পাশাপাশি একটা খুব মেজর খরচ থাকে, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার খরচ। যদিও তোমরা যদি উত্তরবঙ্গে গিয়ে সবসময় হোমস্টেতে থাকো, তাহলে হোমস্টের যে প্যাকেজগুলো হয় সেগুলো থাকা আর খাওয়া মিলিয়ে প্যাকেজ হয়। কিন্তু তার বাইরে এবারে আমরা যেহেতু শিলিগুড়িতে ছিলাম, যেখানে আমরা হোমস্টেতে ছিলাম না, গেস্ট হাউসে ছিলাম, এবং তার পাশাপাশি আমাদের যাওয়া এবং আসার দিন আলাদা করে যে খাওয়া দাওয়াগুলো করতে হয়েছিল, সব মিলিয়ে আমাদের এক্সট্রা যে খাওয়া দাওয়ার খরচটা হয়েছিল, সেই খরচটা হয়েছিল ১৮৬৮ টাকা। রেকর্ডিং মোড ট্রাভেল চ্যানেল তোমরা যারা দেখো তাদের নিশ্চয়ই মনে আছে আমাদের এর আগের উত্তরবঙ্গ সফরের কথা। সেই উত্তরবঙ্গ সফরে আমরা কিন্তু ঠিক একইভাবে তিনখানা ডেস্টিনেশনে গিয়েছিলাম। সেবার আমরা গিয়েছিলাম বর্ষার উত্তরবঙ্গ দেখতে। আর সেবার আমরা যে 3টে ডেস্টিনেশনকে বেছে নিয়েছিলাম, তার মধ্যে পানবু ছিল, তার মধ্যে ছিল তানিয়াং, এবং আমরা গিয়েছিলাম লুংসেল। এই 3টে ছোট্ট গ্রাম, 3টে গ্রামই অফবিট কালিম্পংয়ের মধ্যে পড়ে। যদি তোমাদের ওই সিরিজটা এখনও না দেখা হয়ে থাকে, বা তোমরা যারা এই চ্যানেলে পরে টিউন ইন করেছো বা সবে সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য আমি আমাদের তানিয়াংয়ের যে ব্লগটা, সেই ব্লগটা ওপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক করে দিলাম। অবশ্যই চেক আউট করো, ভালো লাগবে। এবার চলে আসি আমাদের এবারের এই উইন্টার নর্থ বেঙ্গল ট্রিপের ট্রান্সপোর্টেশনের কস্টে। তোমরা জানো রেকর্ডিং মোড ট্রাভেলের এক একটা রোড ট্রিপ মানেই একটা ঘটনাবহুল জার্নি, মনে রাখার মতো লং ড্রাইভ, এবং তাতে জার্নির যে অভিজ্ঞতাটা থাকে, ডেস্টিনেশনে পৌঁছানোর আগের যে গল্পটা, সেটাও কিন্তু কম ইন্টারেস্টিং হয় না। এবারে আমাদের জার্নির জন্য খরচ কত পড়েছিল? আমাদের এবারের ট্রিপটা সব মিলিয়ে খরচ হয়েছিল শুধু পেট্রোলের জন্য ১১,৬৯৪ টাকা। তোমরা অনেকেই বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জার্নিতে আমাদের কাছে কমেন্টে জানতে চাও, তোমরা যারা নিজেরা গাড়ি নিয়ে ঘোরো,
যে আমরা এবারের রোড ট্রিপে মাইলেজ কীরকম পেলাম। এই মুহূর্তে হুগলি থেকে বা কলকাতা থেকে যারা নর্থ বেঙ্গল ট্রাভেল করবে, স্পেশালি শিলিগুড়ি ট্রাভেল করবে, তারা যেরকম রাস্তা পাবে, অর্থাৎ এই মুহূর্তে ন্যাশনাল হাইওয়ের যে কন্ডিশন, তাতে কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের গাড়ির মডেল অনুযায়ী খুব ভালো মাইলেজ আশা করতে পারো। কারণ মোস্টলি এই গোটা স্ট্রেচটাতে বড় জোর আর 14.5 কিলোমিটার ছাড়া কোনো জায়গাতেই রাস্তার কন্ডিশন কিন্তু দুর্দান্ত, পুরো 4 লেন হাইওয়ের মতো। এবারে রোড ট্রিপে হাইওয়েতে অর্থাৎ সমতলে আমাদের ড্রাইভগুলোতে আমাদের মাইলেজ হয়েছিল 15.8 কেএমপিএল। পাহাড়ের যে অংশে আমরা ড্রাইভ করেছিলাম সেখানে আমাদের মাইলেজ ছিল 12.8 কিলোমিটার প্রতি লিটার। এবারে রোড ট্রিপে আমাদের মোট গাড়ি চলেছে 1280 কিলোমিটার। পেট্রোল বা ফুয়েল কস্টের পাশাপাশি যে কোনো রোড ট্রিপ করতে গেলে যেটা আর সব থেকে বেশি ফ্যাক্টর হয় সেটা হচ্ছে ফাস্ট্যাগের খরচ। অর্থাৎ যেহেতু ন্যাশনাল হাইওয়ে দিয়ে বা হাইওয়ে দিয়ে ট্রাভেল করতে হয়, ফলে প্রচুর টোল দিতে হয়। ফাস্ট্যাগের জন্য এবারে আমাদের এই ডিস্টেন্সটায় খরচ হয়েছে 1715 টাকা। এই বিষয়ে একটা ডিসক্লেমার শুরুতেই দিয়ে রাখি, অনেকেই হয়তো প্রশ্ন করেন যে ফাস্ট্যাগের খরচটা হয়তো কারুর ক্ষেত্রে হেরফের হতেই পারে। সেটা সব সময় ডিপেন্ড করে যে পার্টিকুলার সেই দিন তোমরা কোন রুট ফলো করে যাচ্ছ। আমরা যে রুট ফলো করে এবারে গিয়েছিলাম সেই রুটটা ধরে আমাদের কিন্তু যাওয়ার সময় আমরা শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে গিয়েছিলাম, এবং যখন পাহাড় থেকে আমরা সমতলে নেমে এসেছি তখন কিন্তু আমরা হিলকাট রোড ধরে নেমে এসেছিলাম। এই টোটাল বিষয়টা মাথায় রেখেই আমি কিন্তু এই ক্যালকুলেশনটা বললাম। আমাদের এবারের রোড ট্রিপে টোটাল ট্রান্সপোর্টেশনের জন্য খরচ হয়েছিল, অর্থাৎ পেট্রোলের খরচ, ফাস্ট্যাগের খরচ, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের খরচ হয়েছিল 13,409 টাকা। তোমরা নিজেদের গাড়িতে উত্তরবঙ্গ সফর করো কিংবা গাড়ি ভাড়া করে শেয়ার গাড়িতে বা যে কোনো মোডেই করো না কেন, প্রত্যেকটা সফরেই কিছু না কিছু এক্সট্রা খরচ হয়। বিভিন্ন ডেস্টিনেশনে তোমরা বেড়াতে গেলে যে ট্যুরিস্ট স্পটগুলো থাকে, অনেক সময় সেগুলোতে যাওয়ার জন্য কোনো পার্ক বা এই ধরনের কোনো জায়গায় কিছু এন্ট্রি ফি বা টিকিট থাকে। কোথাও হয়তো গাড়ির পার্কিংয়ের জন্য একটা কস্ট বিয়ার করতে হয়। কোনো একটা জায়গায় হয়তো ক্যামেরা বা এই সংক্রান্ত গ্যাজেটসের জন্য কোনো ফি বা কোনো চার্জ দিতে হয়, এবং তার পাশাপাশি টুকটাক কিছু টিপস, টুকটাক বিভিন্ন খরচ সেগুলো রাস্তাঘাটে লেগেই থাকে। এই সমস্ত খরচ আমরা কিন্তু প্রত্যেকটা রোড ট্রিপ থেকে ফেরার পর আলাদা করে তোমাদের কাছে মেনশন করি। অবশ্যই এবারের রোড ট্রিপেও আমাদের সেরকম অন্যান্য খরচ বা মিসলেনিয়াস খাতে যে খরচটা হয়েছিল সেটা খুবই নমিনাল, মাত্র 500 টাকা। 4 রাত 5 দিনের আমাদের এবারের যে শীতের উত্তরবঙ্গ সফর অফবিট দার্জিলিং, তাতে আমাদের টোটাল খরচ কত হয়েছিল আমরা জানি। এতক্ষণ ধরে আগ্রহ নিয়ে তোমরা যারা এই এপিসোডটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, তারা এই প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্যই এতক্ষণ অপেক্ষা করছো। আমাদের এবারে রোড ট্রিপে যেহেতু আমরা ইকোনমিক অপশন চুজ করারই চেষ্টা করেছিলাম, আমাদের টোটাল খরচ হয়েছিল 27,157 টাকা। এই বিষয়ে তোমাদের বলে রাখি যে আমরা যেহেতু ক্রিসমাসের ঠিক পরপরই রওনা দিয়েছিলাম এবং আমরা 1 জানুয়ারি ব্যাক করেছিলাম, অর্থাৎ বুঝতেই পারছো যে ক্রিসমাস এবং বর্ষবরণ উইকের যে ট্রাফিক, সেই সময় ট্রাফিকে আমরা ট্রাভেল করেছিলাম। ফলে এই সময়টা যে কোনো হোমস্টে, হোটেল বা রিসর্টের জন্যও একেবারে পিক সিজন টাইম। ফলে এই সময় ভাড়াগুলো বা ট্যারিফগুলো কিন্তু একটু হাই থাকে, বুকিং পাওয়াও একটু কঠিন হয়। সেই জন্য তোমাদের একটা বোনাস টিপস দেবো। অবশ্যই এই সময় তোমরা যদি প্ল্যান করতে চাও, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তোমাদের এই টার্গেটটা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে এই প্রপার্টিগুলো বুক করার চেষ্টা করো। এবং তোমরা যতই বার্গেন করার চেষ্টা করো না কেন, যেহেতু বললাম পিক সিজন, ফলে এই সময় কিন্তু ট্যারিফের ডিসকাউন্ট খুব বেশি আশা করো না। তবে যদি তোমরা অফ সিজনে, মানে একটু আগে যেরকম বলছিলাম, যদি তোমরা বর্ষার উত্তরবঙ্গ যাও বা এই জায়গাগুলো প্ল্যান করো, কিংবা অন্য কোনো সময় প্ল্যান করো যে সময় অপেক্ষাকৃত পর্যটকদের ফুটফলটা কম থাকে, তাহলে কিন্তু হোমস্টেগুলোয় একটু যদি তোমরা দরাদরি করো, সেই স্কিলটা, বার্গেনিং স্কিলটা যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু তোমরা কিছুটা ডিসকাউন্ট আদায় করে নিতে পারো। আমাদের চোখ দিয়ে, আমাদের ক্যামেরার চোখ দিয়ে বর্ষার উত্তরবঙ্গ তোমাদের দেখিয়েছি, এবার কাঞ্চনজঙ্ঘা দেখালাম, নিশ্চয়ই মন ভরেছে। এবং তার পাশাপাশি তোমরা যদি এই সময়টায়, স্পেশালি ডিসেম্বর এন্ড এবং জানুয়ারির শুরুতে এই ট্যুরটা করতে চাও, সেটা নিজেদের গাড়িতে হোক বা অন্যভাবে, তোমাদের কত খরচ হতে পারে বা তোমরা প্ল্যান কিভাবে করবে, সেই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের এই পর্বটার ভাবনা।
পর্বটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, এবং তোমাদের কমেন্টের জন্য আমরা কিন্তু ওয়েট করে থাকি। যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি আমাদের লিখে জানিও, কমেন্ট করো। এপিসোডটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো। আর তোমরা জানো আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হয়, তার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা তো রইলই। অবশ্যই এখানে কোনো কোয়ারি থাকলে নির্দ্বিধায় আমাদের জিজ্ঞেস করতে পারো। আর যে কথাগুলো যাওয়ার আগে সব সময় বলি, প্রত্যেকটা ভ্লগে বলি, সেটা অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করি, প্রত্যেকটা ভিডিওতে একইভাবে এফোর্ট দিই এবং চেষ্টা করি যাতে এমন কিছু ইনফরমেশান তোমাদের দিতে পারি যাতে আমাদের বেড়ানোর হাতে গরম অভিজ্ঞতাটা তোমরা যখন বেড়াতে যাবে তাতে তোমাদের কাজে লাগে। তাই জন্য এই চ্যানেলটাকে আরও বেশি করে সাপোর্ট করো। সেই সাপোর্টটা কিভাবে করতে হয় সেটা তোমরা জানো। এই স্ক্রিনের নিচে একটা লাল বাটন দেখা যাচ্ছে, সাবস্ক্রাইব লেখা। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ওই বাটনটা অবশ্যই ক্লিক করো এই ভিডিওটা থেকে বেরোনোর আগে। আর আমাদের সমস্ত ভিডিও এর পরে যে ভিডিওগুলো আসবে সেগুলো একদম হাতে গরম তোমার ডিভাইসে, সেটা মোবাইল হোক, ল্যাপটপ হোক বা অন্য কোনো ডিভাইস, সেখানে যাতে আমরা ভিডিও আপলোড করা মাত্র তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তার জন্য পাশের বেল আইকনে অবশ্যই চেক করে নিও অল নোটিফিকেশান এনেবল আছে কিনা। আমরা এই যে এত ঘুরতে যাই বিভিন্ন সময়, বিভিন্ন দিকে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ট্রেনে, তার সমস্ত গল্পগুলো আমাদের যেমন ইউটিউবে ভ্লগের মাধ্যমে আসে, ঠিক তেমনি তার পাশাপাশি বিভিন্ন আপডেটস বিভিন্ন টাইম টু টাইম আসতে থাকে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোয়। সেই জন্য তোমাদের কি করতে হবে, রেকর্ডিং মোডকে ফলো করে নিতে হবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে। আর শুধু যে এখানে আমরা আমাদের বেড়ানোর গল্প বলি তা কিন্তু নয়, তার পাশাপাশি আমাদের সঙ্গে প্রচুর বন্ধুরা আছে যারাও বেড়াতে ভালোবাসেন, এবং তোমরা অর্থাৎ আমাদের দর্শকরা, আমাদের বন্ধুরা, তোমরা যদি তোমাদের এই বেড়ানোর বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে চাও, যে অভিজ্ঞতাগুলো থেকে হয়তো আমাদের অন্য বন্ধুরা লাভবান হবেন, আমরাও অনেক কিছু শিখতে পারবো, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য রয়েছে আমাদের ফেসবুকের প্ল্যাটফর্ম, আমাদের ফেসবুক গ্রুপ রেকর্ডিং মোড ট্রাভেলগ। তাহলে আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো নতুন কোনো জার্নি নিয়ে, নতুন কোনো জার্নির গল্প নিয়ে। দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।